রাজ্যে তিনটে উপনির্বাচন, একদিকে বসিরহাট লোকসভা, অন্যদিকে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা। আর রাজনৈতিক হিসেব বলছে ক্ষমতা হারানোর পর মমতা তৃণমূলের কাছেই তিনটে আসনে ভোট আসলে নিজেদের শক্তি প্রমাণের বড় সুযোগ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই তিনটি আসনের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা ঠিক কোথায়? তিনি কি নিজে কোথাও দাঁড়াচ্ছেন, কিংবা এই তিনটি আসনে তিনি কি কোনো প্রার্থী দিতে চলেছেন? নাকি আমরা একটা রাজনৈতিক কৌশল দেখতে চলেছি, এমন একটা রাজনৈতিক কৌশল যার লক্ষ্য কিন্তু উপনির্বাচন নয়, তার পরের রাজনীতি? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। আসলে কি জানেন তো, তৃণমূলের সামনে একটা সমস্যা রয়েছে। এই তিনটে উপনির্বাচন জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হেরে যাওয়ার মূল্য। তবে কি আপনারা বলবেন যে হেরে যাওয়ার ভয়েই মমতা পিছিয়ে পড়ছেন? এখানে একটু বলার আছে। একটা উপনির্বাচনে বিজেপির কাছে হার, সেটা শুধু একটা আসন হারানো নয়। 2026-এর বিধানসভা নির্বাচনের পর সেটাকে বলা যেতেই পারে বাংলার মানুষ এখন বিজেপির সঙ্গেই আছে। অর্থাৎ বিজেপি যদি আসনগুলো জিতে নেয়, বাংলার মানুষ নিজেরা না বললেও বিজেপি এই প্রচারটাই করবে যে বাংলার মানুষ বিজেপির পক্ষেই আছে। আর তৃণমূল জিতলে সেটাকে বলা হবে ক্ষমতা হারিয়েও মমতার দল ঘুরে দাঁড়াচ্ছে। অর্থাৎ এই তিনটি আসনে ভোট 2026-এ নির্বাচনের পর প্রথম রাজনৈতিক পরীক্ষা। আর এখানেই শুরু হচ্ছে আসল খেলা। যদি মমতা নিজে বসিরহাটে দাঁড়ান, তাহলে সে নির্বাচন হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত রাজনৈতিক পরীক্ষা। জিতলে বার্তা যাবে আমি এখনো আছি, কিন্তু হারলে সেই ফল বিজেপির হাতে চলে যাবে ভয়ঙ্কর রাজনৈতিক অস্ত্র হিসাবে। আবার যদি তিনি না দাঁড়ান, তাহলে প্রশ্ন উঠবে কেন দাঁড়ালেন না? তিনি কি ঝুঁকি নিতে চাইছেন না? আর এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উপনির্বাচনগুলির আসল লড়াই কি শুধুই তিনটে আসন নিয়ে, নাকি 2029-এর আগে বাংলার রাজনৈতিক ন্যারেটিভকে কে নিয়ন্ত্রণ করবে সেই লড়াই? বুঝতে পারছেন? পুরোটা শুনুন। অনেক প্রশ্ন আছে যেগুলো আপনারা জানেন না, অনেক গভীর গোপন পরিকল্পনা আছে যেগুলো আপনারা জানেন না, আমি বলবো সেগুলোই। আজকের আলোচনায় আমি বলবো বাংলার তিনটে গুরুত্বপূর্ণ উপনির্বাচন বসিরহাট লোকসভা, নন্দীগ্রাম এবং রেজিনগর নিয়ে আসলে কি রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, কেন এই তিনটি আসন এত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের অবস্থান কি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই উপনির্বাচনগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কোথায়? আর এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাও বিশ্লেষণ করব, তৃণমূল কি সত্যি এই উপনির্বাচনগুলোকে এড়িয়ে যেতে চাইছে, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক কৌশল? মমতা যদি নিজে বসিরহাটে দাঁড়ান, তাহলে তার রাজনৈতিক অর্থ কী? আর যদি না দাঁড়ান, তাহলে তার অর্থই বা কী? একটা উপনির্বাচনের ফল কিভাবে মমতার নেতৃত্ব, তৃণমূলের ভবিষ্যৎ এবং 2029-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ন্যারেটিভকে প্রভাবিত করতে পারে, সেটাও আমি দেখাবো। অর্থাৎ আজকের প্রশ্ন শুধু তিনটে আসনে কে জিতবে সেটা নয়, আসল প্রশ্ন হলো এই তিনটে উপনির্বাচনের পিছনে কি বাংলার রাজনীতির আরও বড় কোনো খেলা চলছে? আর সেই উত্তর খুঁজতেই আজকের এই বিশ্লেষণ। বিষয়টা প্রথমে খুব সহজ মনে হতে পারে, তিনটে আসন উপনির্বাচন, কিন্তু একটু গভীরে গেলেই তিনটে আসনের চরিত্র একেবারে আলাদা। বসিরহাট একটা লোকসভা আসন, 2024-এর পর থেকে আসনটি বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। তার সঙ্গে রয়েছে আদালতের মামলা, আগের নির্বাচনের বিতর্ক এবং 2026-এর বিধানসভা নির্বাচনের নতুন রাজনৈতিক সমীকরণ। তারপর নন্দীগ্রাম, নামটাই যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর সেই ঐতিহাসিক লড়াইয়ের কেন্দ্র। আর এখন সেই নন্দীগ্রামে আবার উপনির্বাচন। আর তৃতীয় আসন রেজিনগর, মুর্শিদাবাদের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। অর্থাৎ তিনটে আসন, তিন রকম রাজনৈতিক বার্তা। কিন্তু আশ্চর্যের জায়গাটা এখানেই, এই তিনটে আসনকে ঘিরে আলোচনা হচ্ছে প্রচুর, প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে, সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে, বিজেপি প্রস্তুতি নিচ্ছে, বিরোধীরা হিসেব করছে। কিন্তু প্রশ্ন, মমতা গেলেন কোথায়? মমতাকে উধাও এই তিনটে আসন থেকে। তার অবস্থানটাই বা কী? এটা কি সত্যি ভোট এড়ানো? আপনারা যদি ভেবে থাকেন যে মমতা বসিরহাটে দাঁড়াবেন না, কিংবা কোনো প্রার্থী দেবেন না, কিংবা নন্দীগ্রামে প্রার্থী দেবেন না, রেজিনগরে প্রার্থী দেবেন না, তাহলে কি মমতা পিছিয়ে পড়লেন, হেরে গেলেন? সেটা নিয়ে বিশ্লেষণ করব। আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখতে পারেন।
এবার একে একে তিনটে আসনের অঙ্ক দেখা যাক। প্রথমে বসিরহাট। এটা শুধু একটা লোকসভা আসন নয়, এই আসনের সঙ্গে জড়িয়ে আছে 2024-এর রাজনৈতিক সংঘাত, সন্দেশখালির প্রভাব আর বিজেপি বনাম টিএমসির তীব্র লড়াই। 2024-এর লোকসভা নির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছিলেন। তারপর পরিস্থিতি বদলেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যও বদলে গেছে। ফলে বসিরহাটের উপনির্বাচন হয়ে উঠতে পারে একটা পোস্ট ইলেকশন রেফারেন্ডাম, অর্থাৎ 2026-এর ফলের পর মানুষ কোন দিকে তার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে এই ভোটে। আর এখানেই মমতার সামনে সবচেয়ে বড় ডাইলেমা। তিনি নিজে দাঁড়ালে ভোটটা হয়ে যাবে মমতা ভার্সেস বিজেপি, তখন লড়াইটা আর শুধু একটা লোকসভা আসনে থাকবে না, সেটা হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গ্রহণযোগ্যতার পরীক্ষা। কিন্তু তিনি না দাঁড়ালে, তৃণমূলের প্রার্থী জিতলে বলা হবে দল এখনো শক্তিশালী, কিন্তু হারলে তখন প্রশ্ন উঠবে তৃণমূল কি সত্যিই 2026-এর ধাক্কা থেকে বেরিয়ে আসতে পেরেছে? তাই বসিরহাটে প্রার্থী কে হবে তার থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে মমতা এই নির্বাচনের সঙ্গে নিজেকে ঠিক কতটা জড়াবেন। এবার আসা যাক নন্দীগ্রামে। এই আসনের রাজনৈতিক সিম্বলিজম সম্পূর্ণ আলাদা, কারণ বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম মানেই মমতা বনাম শুভেন্দু। 2021-এর সেই লড়াই এখনো রাজনৈতিক স্মৃতিতে তাজা, আর সেটা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মমতা ব্যানার্জি। 2026-এ শুভেন্দু অধিকারী 2টি আসনে জয়ী হওয়ায় একটা আসন ছেড়ে দিয়েছিলেন, নন্দীগ্রাম আসনটি। ফলে নন্দীগ্রামে আবার উপনির্বাচন। এখন বিজেপির কাছে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা যদি নন্দীগ্রাম ধরে রাখতে পারে তাহলে একটা শক্তিশালী ন্যারেটিভ তৈরি হবে নন্দীগ্রাম এখন আর মমতার রাজনৈতিক দুর্গ নয়। আর যদি তৃণমূল জেতে তাহলে পাল্টা ন্যারেটিভ তৈরি হবে 2026-এর পরে মমতার দল নন্দীগ্রামে ফিরে আসতে পারে। অর্থাৎ নন্দীগ্রাম আসলে শুধু একটা আসনের লড়াই নয়, এটা পলিটিক্যাল সিম্বলিজমের লড়াই। মমতার রাজনৈতিক ইতিহাস, শুভেন্দুর উত্থান এবং বিজেপির বাংলা দখলের গল্প সবকিছুই এখানে এক জায়গায় এসে মিশেছে। আর রেজিনগর, এখানে সমীকরণ আরও আলাদা। মুর্শিদাবাদের রাজনীতিতে সংগঠন, ব্যক্তিগত প্রভাব, সংখ্যালঘু ভোট এবং স্থানীয় নেতৃত্ব সব কিছু একসঙ্গে কাজ করে। ফলে এখানে তৃণমূলের ফল শুধু একটা আসন জেতা বা হারার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদের রাজনৈতিক কন্ট্রোল এখন কার হাতে। আর এখানেই তিনটে উপনির্বাচন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। বসিরহাট বলবে উত্তর 24 পরগনার রাজনৈতিক মুড কোন দিকে যাচ্ছে, নন্দীগ্রাম বলবে পূর্ব মেদিনীপুরে বিজেপির অবস্থান কতটা শক্ত, আর রেজিনগর বলবে মুর্শিদাবাদের পুরনো ভোট ব্যাংকের রাজনীতি কতটা বদলে গেছে। অর্থাৎ তিনটে আসন, তিনটে রাজনৈতিক ল্যাবরেটরি, আর এই তিনটি ফল একসঙ্গে পড়লে 2026-এর বিধানসভা নির্বাচনের পর বাংলার নতুন রাজনৈতিক মানচিত্র সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ছবি পাওয়া যেতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মমতা কেন নিজের সামনে নেই? এখানে অন্তত তিনটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, ঝুঁকি কমানো। 2026-এর নির্বাচনের পর সরাসরি নিজের জনপ্রিয়তা পরীক্ষা করার প্রয়োজন মমতা হয়তো দেখছেন না, কারণ একটা উপনির্বাচনের ফল সবসময় পুরো রাজ্যের মুডের প্রতিনিধিত্ব করে না। একটা আসলে স্থানীয় সমীকরণ, প্রার্থী, সংগঠন এবং ভোটের টার্ন আউট সব কিছু ফলকে প্রভাবিত করতে পারে। দ্বিতীয়ত, দলকে সামনে রাখা। মমতা যদি নিজে প্রতিটি উপনির্বাচনে ক্যাম্পেনের মুখ হয়ে যান, ফলে দলের দায়ও সরাসরি তার ওপর পড়বে। কিন্তু দলকে সামনে রেখে লড়লে সমীকরণটা কিছুটা অন্যরকম হতে পারে। জয় হলে বলা যাবে তৃণমূল ঘুরে দাঁড়াচ্ছে, আর হার হলে সেটাকে স্থানীয় নির্বাচনের ফল হিসেবে ব্যাখ্যা করার সুযোগ থাকবে। রাজনীতিতে শুধু ফল গুরুত্বপূর্ণ নয়, ফলকে কিভাবে ফ্রেম করা হচ্ছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃতীয় সম্ভাবনাটা সবচেয়ে রহস্যজনক, বড় রাজনৈতিক লক্ষ্য। মমতার সামনে এখন শুধু বাংলার বিধানসভা রাজনীতি নেই, বিরোধী রাজনীতি, জাতীয় রাজনীতি এবং 2029-এর লোকসভা সব কিছুর হিসাবও রয়েছে। তাই প্রশ্ন উঠতেই পারে, তিনি কি একটি উপনির্বাচনের ন্যারেটিভের মধ্যে নিজেকে আটকে রাখতে চাইছেন, নাকি তিনি চাইছেন এই তিনটি ভোটের ফল যাই হোক তার জাতীয় রাজনৈতিক অবস্থান যেন সরাসরি প্রশ্নের মুখে না পড়ে। তবে এখানে আমাদের একটু সাবধান হতে হবে, কেননা তৃণমূল যদি 3টি আসনে প্রার্থী দেয় এবং জোরদার প্রচার করে তাহলে সরাসরি বলা যাবে না দল ভোট এড়াচ্ছে, বরং তখন আসল প্রশ্ন হবে মমতা নিজে কতটা ক্যাম্পেইন করছেন, কারা ক্যান্ডিডেট, দল কোন আসনে কতটা রিসোর্স দিচ্ছে, বিজেপিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তৃণমূল জিতলে মমতা কি ন্যারেটিভ তৈরি করেন আর হারলে কি ন্যারেটিভ তৈরি করেন। কারণ রাজনীতিতে শুধু ভোটের ফল গুরুত্বপূর্ণ নয়, ফলকে কিভাবে ব্যাখ্যা করছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। তাহলে তৃণমূল কি সত্যি ভোট এড়াচ্ছে? আমার বিশ্লেষণ বলছে এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
বরং বেশি সম্ভাবনা হলো তৃণমূল এই তিনটি নির্বাচনকে একটা কন্ট্রোলড পলিটিক্যাল ব্যাটেল হিসাবে দেখতে পারে। কারণ মমতার সামনে এখন একটা কঠিন ইকুয়েশন, তাকে প্রমাণ করতে হবে তিনি এখনও বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে তাকে এড়াতে হবে এমন কোনো ভোট যা তার ব্যক্তিগত নেতৃত্বকে সরাসরি রেফারেন্ডাম বানিয়ে দেয়। তাই আসল প্রশ্ন মমতা ভোট থেকে পালাচ্ছেন কিনা সেটা নয়, আসল প্রশ্ন হলো তিনি কোন ভোটটাকে নিজের রাজনৈতিক রেফারেন্ডাম বানাতে চান। কারণ যদি বসিরহাট, নন্দীগ্রাম আর রেজিনগরের ফল তিনটে আলাদা রাজনৈতিক বার্তা দেয়, তাহলে তার প্রভাব শুধু আজকের বাংলা পলিটিক্সে থাকবে না, তার প্রভাব পড়তে পারে 2029-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতিতেও। তাই শেষ প্রশ্নটা আপনাদের জন্য, মমতা কি সত্যি উপনির্বাচনে এড়াচ্ছেন, নাকি তিনি আরও বড় রাজনৈতিক লড়াইয়ের জন্য নিজের অবস্থান বেছে নিচ্ছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর এই তিনটি উপনির্বাচনের প্রার্থী, ভোটের অঙ্ক এবং কোন আসনে কার জেতার সম্ভাবনা বেশি সেটা নিয়ে বিশ্লেষণ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা বাংলার পরের রাজনৈতিক গল্প সম্ভবত এই তিনটি আসন থেকেই শুরু হতে চলেছে। আর আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।